আশিয়ান রুমে আসার সুযোগ পায় রাত 1টায়। একটা জরুরি কাজ এসে পড়ায় বউকে বাসায় নামিয়ে দিয়েই তাকে বাহিরে ছুটতে হয়েছিল। কাজটা শেষ করে মাত্রই বাসায় আসলো। রুমে ঢুকে বেড খালি দেখতে পেয়ে বুকটা ধুক করে ওঠে। বেড থেকে চোখ সরিয়ে ওয়াশরুমের দিকে তাকালে দেখতে পায় ওয়াশরুমের লাইটও অফ। তাহলে তার ননির পুতুল গেল কোথায়? পালিয়ে যায়নি তো আবার? কথাটা মনে হতেই তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। কে ঘরের বাহিরে খুঁজতে যাওয়ার আগে কি মনে করে বেকনিতে যায় চেক করতে। কে বেলকনির কাউচে একপাশ হয়ে ঘুমিয়ে থাকতে দেখে আশিয়ান অস্থির হৃদয় শান্ত হয়ে আসে। এক অদ্ভুত ভালোলাগা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। চোখ জোড়ায় শীতলতা নেমে আসে। বেলকনিরে দরজার সাথে হেলান দিয়ে, বুকে হাত গুজে প্রেমময় দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে তার ননির পুতুলের দিকে। যাকে ছোটবেলা থেকে দেখতে পারত না সেই কিনা আজ আশিয়ানের ঘরণী। তার চক্ষু শীতলকারী নারী, কথাগুলো ভাবতেই আলাদা রকমের শান্তি পাচ্ছে আশিয়ান। রাত গভীর হচ্ছে দেখে আশিয়ান এগিয়ে এসে আলতো হাতে কে কোলে তুলে নেয়। তারপর ধীর পায়ে তাকে নিয়ে রুমে এসে পড়ে। যেই না সে কে বেডে শোয়াবে তখনই ফট করে চোখ মেলে তাকায়। ঘুম ভাঙার পর হঠাৎই নিজের এত কাছে আশিয়ানকে দেখে ভয় পেয়ে আর একটা গগনবিদারী চিৎকার দেয়। আশিয়ান থতমত খেয়ে কে ছেড়ে দিলে ধপ করে বেডে গিয়ে পড়ে। হুট করে এভাবে ধপ করে পড়ে যাওয়ায় কাইমোরে হালকা চোট পায় কোমরে হাত চেপে আর্তনাদ করে বলে, বাবা গো! আশিয়ান নিজেও নিজের এমন হকচকিয়ে যায়। সে দিকে ঝুঁকে এসে অস্থির কণ্ঠে বলে, ব্যথা পেয়েছ সোনা? ব্যাস রাগকে আর থামায় কে? আশিয়ানের পাঞ্জাবির কলার খামচে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। তারপর রাগে হিসহিসিয়ে বলে, না মজা পেয়েছি। ওয়ান্স মোর প্লিজ জামাই। বড় বড় চোখ করে তাকানো আর কিরমিরিয়ে বলা কথাগুলো দ্বারা আশিয়ান বেশ ভালো করেই বুঝতে পারে বেশ ভালোই রেগে গিয়েছে তার নববধূ। অসহায় গলায় বলে, আই এম সরি বউ। আমি বুঝতে পারিনি তুমি ব্যথা পেয়ে যাবে। আমার বেলায় শুধু আপনি অবুঝ। কিন্তু কি করলে আমি কষ্ট পাবো বা কিসে ব্যথা পাবো সেটা খুব ভালোভাবেই বুঝেন। সেই আমার জন্মের পর থেকেই। কথাটা বলে আশিয়ানের পাঞ্জাবির কলার ছেড়ে দেয়। তারপর সেই অবস্থায় শুয়েই চোখে হাত রেখে কাঁদতে থাকে। পাপার কথা মনে পড়ছে তার ভীষণ। কে কাঁদতে দেখে আশিয়ান বিচলিত হয়ে যায়। চোখের উপর থেকে হাত সরিয়ে দিয়ে তার গালে হাত রেখে অস্থির হয়ে বলে, আমি সরি না বউ। কেঁদো না। দেখি কোথায় ব্যথা পেয়েছ? দেখাও আমায়। আশিয়ান কোমরে রাখা হাতটা সরিয়ে দিয়ে বলে, এখানে ব্যথা পেয়েছ? ওয়েট আমি তোমায় ঔষধ লাগিয়ে দিচ্ছি এখনই চলে যাবে। কথাটা বলে হন্তদন্ত হয়ে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে ফার্স্ট এড বক্স থেকে ব্যথার স্প্রে টানিয়ে দৌড়ে আবার কাছে আসে। স্প্রেটা কয়েকবার স্প্রে করে দেয় কোমরে। কাজটা শেষ করে যেই না সেখান থেকে সরে আসতে যাবে তখনই শুনতে পায় কে জানি তাদের রুমের দরজা নক করছে। আশিয়ান চপল পায়ে হেঁটে গিয়ে দরজা খুলে দিলে দেখতে পায় তার মা বাবা দাঁড়িয়ে আছে। আশিয়ান লক্ষ্য করে আবরারের হাতে একটা স্কেল আর মুখটা কেমন রাগী রাগী। স্কেলটা দেখে আশিয়ান একটা শুকনো ঢোক গিলে। তারপর মুখটা স্বাভাবিক করে বলে, আম্মু, বাবা তোমরা এত রাতে আমার ঘরে কি? স্পর্শ বিচলিত হয়ে বলে, একটু আগে চিৎকারের আওয়াজ শুনলাম। হ্যাঁ রে আশু, তুই কি ওকে মেরেছিস আবার? মায়ের কথা শুনে আশিয়ান হকচকিয়ে যায়। আশিয়ানের ঘাড়ে কয়টা মাথা যে এই ননির পুতুল বউটাকে মারবে? যেই না ননির পুতুল বিয়ে করে এনেছে সে, বাপের বাড়ি ছাড়ার পর থেকে তাকে একের পর এক প্যারা দিয়েই আসছে। তার উপর যদি মারে, তাহলে তো আশিয়ান শেষ। আশিয়ান গম্ভীর গলায় বলে, না আম্মু। মারবো কেন শুধু শুধু ওকে? এবার আবরার মুখ খুলে খানিকটা ধমকের সুরে বলে, তাহলে চিৎকারের আওয়াজ পেলাম কেন?
আশিয়ানের বলতে মন চাইল, হায়রে বোকা আম্মু আর বাবা, আজকে বাসর রাত, আর বাসর রাতে চিৎকারের আওয়াজ শোনা কি স্বাভাবিক বিষয় না? নেহাত ব্যথা পেয়ে চিৎকার করেছিল বলে দরজাটা খুলতে পেরেছিলাম, যদি এটা সুখের চিৎকার হতো তাহলে কি দরজা খুলে এই জবাবদিহি করতে পারতাম? মনের কথা মনেই চেপে আশিয়ান মুখে বলে, আসলে একটা তেলাপোকা দেখে ভয়ে চিৎকার করেছিল। স্পর্শ রুমে উকি দিয়ে দেখে পা ঝুলিয়ে শুয়ে আছে। মাঝে মধ্যে শরীরটা অল্প বিস্তর কেঁপে কেঁপে উঠছে। মেয়েটা কি তাহলে কাঁদছে? স্পর্শ আশিয়ানকে প্রশ্ন করে। অমন ভাবে শুনে আছে কেন? আর কাঁপছেই বা কেন? আশিয়ানের মন চাইলে কচু গাছের সাথে নিজেকে ফাঁসি দিতে। এখন যদি তার বাবা মা রুমে ঢুকে জানতে পারে তার বউকে নিজের অজান্তেই সে কাঁদিয়েছে, তাহলে সে 100% সিউর কালকেই তাদের তালাক করিয়ে দিবে তার সম্মানীয় বাবা। কি বলবে? কি বলে তাদের বিদায় করবে? কথাগুলো ভাবতে ভাবতেই তার হাতে ব্যথা অনুভব হয়। ভাবনার জগৎ থেকে বাস্তব ফিরলে সে বুঝতে পারে তার বাবা নিজের হাতের ওই স্কেল দিয়ে তাকে মেরেছে। আশিয়ান ব্যথা জায়গাটা ডলতে ডলতে বলে, বাবা এটা কি হলো? তুমি আমায় আমার এত স্পেশাল একটা দিনেও মারলে? আবরার রেগেমেগে বলে, মারবো নাকি তোমায় চুমু দিব? আসো তাহলে চুমু দেই। আশিয়ান 2 কদম পিছিয়ে গিয়ে বলে, বাবা হিসেবে তুমি আমায় চুমু দিতেই পারো। কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমায় চুমু দেওয়ার জন্য আলাদা মানুষ এসে পড়েছে। আপাতত তুমি এই চুমু দেওয়ার দায়িত্বটা তার উপরই ছেড়ে দিলে ভালো হবে। আরেকজনের অধিকারে হস্তক্ষেপ করা ঠিক না কিন্তু বাবা। আবরার আর স্পর্শ আশিয়ানের এমন ঠোটকাটা কথা শুনে লজ্জার সাগরে পড়ে। স্পর্শ তড়িঘড়ি করে বলে, নিচে থেকে কিসের যেন একটা আওয়াজ পেলাম। আশু, বাবা আমি দেখে আসছি কিসের আওয়াজ হলো। কথাটা বলে ভদ্রমহিলা হনহনিয়ে সেখান থেকে চলে যায়। আবরার রাগে দাঁত কিরমিরিয়ে বলে, তোমার মতো অসভ্য ছেলে আমি আমার জীবনে খুব কম দেখেছি। সময় থাকতে শুধরে যাও। না হলে নাতি নাতনিদের শাসন করার বয়সে তোমায় শাসন করতে আমি বাধ্য হব। কথাটা বলে সেও চলে যায় সেখান থেকে। আশিয়ান দরজা আটকাতে আটকাতে মনে মনে একটা ভেংচি কেটে বলে, নাতি নাতনিদের আনার প্রসেসিংই শুরু করতে দিচ্ছে না, পুত্রবধূর সামান্য চিৎকারের আওয়াজ শুনেই দরজা এসে হামলা করছে। সে আবার নাতি নাতনিদের শাসন করার স্বপ্ন দেখে। কথাটা বলে আরো দুটো ভেংচি কাটে। তারপর নজর দেয় বিছানায় এলোমেলো হয়ে থাকা তার বাচ্চা বউয়ের দিকে। মেয়েটা বোধহয় একটু বেশিই ক্লান্ত। আবারও ঘুমিয়ে পড়েছে। আশিয়ান ভাবে সে আগে ফ্রেশ হয়ে আসুক, তারপর কে ফ্রেশ হওয়ার জন্য ডাক দিবে না হয়। যেই ভাবা সেই কাজ। আশিয়ান একটা ট্রাউজার আর টি-শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। রাত 1টা বাজে। সে আধা ঘন্টা লাগিয়ে শাওয়ার নিয়ে বের হয়। মাথার চুল মুছে এগিয়ে আসে রক আছে। একপাশে হাত রেখে তার দিকে ঝুঁকে মৃদু স্বরে বলে ওঠে, এই সোনা, উঠো। ফ্রেশ হয়ে এসে আবার ঘুমিও। উঠো সোনা। আশিয়ানের ডাকাডাকিতে ঘুম ভেঙে যায়। চোখ খুলে আশিয়ানের হালকা ভেজা মুখটা দেখে কেমন একটা ঘোরে চলে যায়। যতই রাগারাগি করুক আশিয়ানের উপর, কিন্তু সে অস্বীকার করতে পারবে না একসময় ভালোলাগার পুরুষ ছিল এই আশিয়ান তার। হয়তো বা ভালোবাসারও। কিন্তু আশিয়ানের একটা কাজের জন্য আজ তাকে সহ্য করতে পারে না। নিজের একটা হাত বাড়িয়ে আশিয়ানের গাল স্পর্শ করে। বৃদ্ধাঙ্গুল দ্বারা চাপ দাড়িওয়ালা গালটায় স্লাইড করতে থাকে। আশিয়ান তো এহেন কাণ্ড অবাক হয়ে যায়। যেই মেয়ে একটু আগে তাকে নিজের কাছে দেখে চিৎকার দিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে এসেছে, সেই মেয়ে এখন এমন আদরে স্পর্শ করছে। আশিয়ান অবাক হলেও কোন ওভার রিয়েক্ট করে না। সে দেখতে চায় কি করতে চাইছে তার সাথে। আশিয়ানের দিকে তাকিয়ে ঘোরের মধ্যেই বলে, আপনি ভীষণ সুন্দর আশিয়ান ভাই। প্রশংসায় আশিয়ানের চিত্ত আনন্দে উল্লাস করে ওঠে।
কিন্তু পরক্ষণেই তা ফিকে হয়ে যায় শেষের ভাই ডাকটা শুনে। বউ কিনা জামাইকে ভাই ডাকছে। তাহলে তাদের সন্তান তো তাকে বাবা না ডেকে মামা ডাকবে। তার এত কষ্টের ফল সন্তানরা নাকি তাকে মামা ডাকবে, এই কষ্ট আশিয়ান কই রাখবে? আশিয়ান নিজের গালের উপর রাখা হাতটার উপর হাত রাখে। তারপর হাতটা মুখের কাছে নিয়ে এসে তাতে নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ দেয়। আবেশে চোখ বন্ধ করে ফেলে। স্বামীর কাছ থেকে পাওয়া প্রথম স্পর্শ ছিল এটা। ভীষণ সুন্দর ও স্নিগ্ধ। আশিয়ান হাসকি স্বরে বলে, আমার থেকেও তুই বেশি সুন্দর বউ। একদম জীবন্ত পুতুল। মনে হয় তোকে সাজিয়ে গুছিয়ে ঘন্টার পর ঘন্টা নিজের সামনে বসিয়ে রেখে দেখি। আমার আদুরে ননির পুতুল। কথাটা শেষ করে আশিয়ান আরেকটু এগিয়ে এসে ললাটে নিজের পুরুষালী ঠোঁটের ঈষদুষ্ণ আদর দেয়। স্পর্শটার স্থায়িত্ব ছিল বেশ কিছুক্ষণ। হঠাৎই হায়ার ধান ফিরে। সে কি করছিল বুঝতে পেরে লজ্জায় তার কেঁপে ওঠে। সেই সাথে নিজের উপর রাগও হয়। ফট করে চোখ খুলে আশিয়ানকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। আশিয়ান হতভম্ব হয়ে কিছুটা পিছিয়ে গেলে তটস্থ পায়ে ওয়াশরুমে গিয়ে ধরাম করে দরজাটা লাগিয়ে দেয়। আশিয়ান করে তাকিয়ে থেকে পুরো বিষয়টা প্রত্যক্ষ করে। ওয়াশরুমের দরজা লাগিয়ে সেটার সাথে পিঠ ঠেস দিয়ে দাঁড়ায়। নিজেকে থাপড়াতে ইচ্ছে করছে তার। কেন সে আশিয়ানের গালে হাত রাখল? কমপ্লিমেন্টও তো দিল। ধুরু। দরজা থেকে সরে এসে আয়নার সামনে দাঁড়ায়। নিজের বিধ্বস্ত প্রতিবিম্ব দেখে এলিটা তাচ্ছিল্যের হাসি দেয়। ভাগ্যের প্রতি তার ভীষণ অভিযোগ করতে ইচ্ছে করে। কেন কিছু না করেও তাকেই সবসময় কষ্ট সইতে হয়? পুরানো কিছু কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। নিজের অশ্রু নিজেই মুছে নেয়। আয়নার দিকে শক্ত চোখে তাকিয়ে নিজেকে নিজেই বলে, এত সহজে ভেঙে পড়লি? এই তোর ওয়াদা ছিল নিজের কাছে? তুই না বলেছিলি ওই লোককে দেখিয়ে দিবি তুই তাকে ছাড়াই ভালো আছিস? শোন ওই ব্যক্তি সাধারণ পুরুষ না। ভীষণ মায়াময় একজন পুরুষ। খুব সহজেই তোকে আবারও মায় ফেলে দিবে। এমনটা তুই হতে দিবি না। তোকে অপমান করার শোধ নিতে হবে। এর আগে কিছুতেই ধরা দেওয়া যাবে না তাকে। কথাগুলো বলে নিজেকে নিজেই শাসায় ওয়াশরুমে ঢোকার মিনিট 10 পর ওয়াশরুমের দরজায় নক করে আশিয়ান। তখন তার মেকআপ তুলছিল। নক করার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে দরজাটা একটু খুললে আশিয়ানকে দেখতে পায়। আশিয়ান তার দিকে জামা কাপড় বাড়িয়ে দিয়ে গম্ভীর গলায় আদেশ দিয়ে বলে, তোমার ঠান্ডার সমস্যা আছে, এত রাতে শাওয়ার নেওয়া লাগবে না। মুখ হাত ধুয়ে কাপড় চেঞ্জ করে আসো। কথাগুলো একনাগাড়ে বলে হাতে কাপড়গুলো ধরিয়ে দিয়ে আশিয়ান সেখান থেকে সরে আসে। মস্তিষ্ক কথাগুলো ক্যাচ করতে কিছুক্ষণ সময় নেয়। কিন্তু যখন সে বুঝতে পারে তখন রেগে যায়। বউ হতে না হতেই আদেশ করা শুরু করে দিয়েছে। মানবে বুঝি এই চারচোখা মাস্টারের আদেশ? বয়েই গেছে তার এই মাস্টারের আদেশ মানতে। যদিও সে ভেবেছিল শাওয়ার নিবে না কিন্তু এখন নিবে। আশিয়ানের উপর জেদ করেই কাজটা করবে। প্রায় 1 ঘন্টা লাগিয়ে শাওয়ার নিয়ে কাঁপতে কাঁপতে বের হয় এর মধ্যে আশিয়ান কয়েকবার নকও করে গিয়েছে কিন্তু ঘাড়ত্তারামি করে এতক্ষণ লাগিয়েছে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আশিয়ান রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কিছুটা ভয় পেয়ে যায় তার এমন দৃষ্টি দেখে কিন্তু সেটা প্রকাশ করে না। মুখ ঘুরিয়ে চুল মুছতে মুছতে বেকনিতে চলে যায়। রাত প্রায় 3টা বাজতে চলেছে। প্রচণ্ড ঘুম পাচ্ছে দেখে টাওয়ালটা লন্ড্রি স্ট্যান্ডে মেলে দিয়ে যেই না পেছনে ফিরেছে তখনই শক্তপোক্ত কিছু একটার সাথে নাকে বাড়ি খায়। নাকে হাত বুলাতে বুলাতে চোখ তুললে দেখতে পায় তার বরমশাই দাঁড়িয়ে আছে। আগের মতো রাগী রাগী ভাবটা না থাকলেও মুখটা কেমন গম্ভীর করে রাখা। আশিয়ানকে পাশ কাটিয়ে চলে আসতে নিলে আশিয়ান খপ করে তার কোমর চেপে ধরে নিজের বুকে নিয়ে আসে।
হা হতভম্ব হয়ে হা করে তার দিকে তাকিয়ে থাকে। আশিয়ান দুই হাত দিয়ে হা র কোমর চেপে ধরে তাকে কিছুটা উঁচু করে নিজের সমান সমান করে। তারপর গম্ভীর গলায় বলে, বড্ড অবাধ্যতা করছো তুমি মেয়ে। এর পরিণাম যে ভালো হবে না এটা কি তুমি আন্দাজ করতে পারছো? নিশ্চুপ। শাওয়ার নিলে কেন? নিশ্চুপ। আশিয়ান হা র কোমরে হালকা চাপ দিয়ে বলে, কি হলো জবাব দিচ্ছ না কেন? হা এবার মুখ খুলে সে বলে, ইচ্ছে হয়েছে তাই নিয়েছি। কিন্তু এতে যে আমার কথা অমান্য হলো, তার কি হবে? আমি কি জানি। কথাটা বলে হা তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। হৃৎস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে, নিঃশ্বাস কেমন ঘন হয়ে আসছে। চোখ বুজে আসতে চাইছে। নিজেকে নরমাল করার জন্যই এই ক্ষুদ্র প্রয়াস। হঠাৎই হা র সমস্ত কা থরথরিয়ে কেঁপে ওঠে। সে চোখ খিচে বন্ধ করে আশিয়ানের টি শার্ট খামচে ধরে দুই হাত দিয়ে। হা এতটা জোরে খামচে ধরেছে যে আশিয়ানের পাতলা টি শার্ট ভেদ করে তার শরীরে তার নখ বিঁধে যায়। ব্যথা অনুভূত হলেও আশিয়ান থামে না। সে একের পর এক উষ্ণ পরশ দিয়ে হা র কাঁধ গলদেশ ভরিয়ে দিচ্ছে। রাতের নিস্তব্ধতা, মৃদুমন্দ বাতাস আর প্রেয়সীর গায়ের মাতাল করা স্পর্শ এসবই যেন আশিয়ানকে উস্কে দিচ্ছে কিছু একটা করার জন্য। আশিয়ান ধীরে ধীরে বেসামাল হতে থাকে। উষ্ণ স্পর্শগুলো ক্রমেই যন্ত্রণাদায়ক হতে শুরু করে যখন কিনা আশিয়ান তার দাঁতের ব্যবহার শুরু করে হা র কাঁধে। হা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। মস্তিষ্ক বলছে, দূরে সরিয়ে দে এই স্বার্থপর লোকটাকে যে কিনা নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তোকে ভরা সমাজে অপমান করেছে। অলক্ষী, অপা, চরিত্রহীনের তকমা পেতে হয়েছে যেই লোকের জন্য, তার থেকে কিসের ভালোবাসা আশা করিস তুই? লোকটা তো নিজের ইচ্ছেতে বিয়ে করেনি বরং আগের বারের মতো এবারও পরিবারের চাপে পড়ে বিয়েটা করেছে। এমন মানুষ যেকোনো দিন নিজের স্বার্থের কথা ভেবে তোকে ছেড়ে আবারও চলে যেতে পারে। মায় পড়িস না এই ছলনামো নরের। কিন্তু মন বলছে অন্য কথা। মন বলছে, সে না হয় তোকে নিজের ইচ্ছেতে বিয়ে করেনি। কিন্তু তুই কি পারবি না তাকে নিজের মায় বাঁধতে? আগে যা হওয়ার হয়েছে কিন্তু এখন তোরা স্বামী স্ত্রী। এই বাঁধন স্বয়ং উপরওয়ালার নির্ধারণ করে দিয়েছে। এর বাঁধন ভঙ্গ করা বহু কঠিন রেহা। তুই বেঁধে নে তোর স্বামীকে নিজের আঁচলে। এমনভাবে বাঁধ যাতে তোকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাতেও না আনে। হা রমন আর মস্তিষ্ক এই দ্বন্দ্বের মাঝেই আশিয়ান তাকে কোলে তুলে নেয়। চঞ্চল পায়ে এগিয়ে যায় ঘরের দিকে। হা তখন এক হাত দিয়ে আশিয়ানের কাঁধ চেপে ধরে একধানে তাকিয়ে আছে তার বরের দিকে। তার চোখেও ঘোর লেগে আছে। আশিয়ান রুমে এসে অতি সাবধানে হা কে বেডে শুইয়ে দেয়। হা নিভু নিভু চোখে আশিয়ানের কর্মকাণ্ড প্রত্যক্ষ করতে থাকে। আশিয়ান হা কে বেডে শুইয়ে দিয়ে বেলকনির থাই লাগিয়ে দিয়ে পর্দা টেনে দিতে দিতে নিজের চোখের চশমা খুলে হাতে নেয়। তারপর ঘরের বেশি পাওয়ারের এলইডি লাইট অফ করে একটা হালকা আলো ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে বেডে উঠে আসে। হা র উপর আধশোয়া হয়ে তার চোখে চোখ রাখে। বরকে মানে না, বিয়েটাকে মানে কিন্তু তাও কেন জানি হা আশিয়ানের বাধা দিতে পারছে না। কিশোর কালে প্রথম ভালোলাগা এই কারণে বুঝি? হা র কপালে দ্বিতীয়বারের মতো ঠোঁট ছুঁয়ে দেয়। পরপর তার চোখে, চিবুকে, থুতনিতে মুখ ডুবিয়ে আদর দেয়। হা র পুরো মুখশ্রীতে ঠোঁট বুলানো হয়ে গেলে তার নজরে আসে তিরতির করে কাঁপতে থাকা হা র ওষ্ঠ জোড়ায়। বিয়ের সময় দেওয়া লিপস্টিক ঘষে ঘষে উঠানোর জন্য গোলাপের পাপড়ির ন্যায় ওষ্ঠজোড়া আরও লাল হয়ে ফুলে আছে। মনে হচ্ছে সামান্য পরিমাণ টোকা দিলেও রক্ত বের হবে সেখান থেকে। আশিয়ান হা র ওষ্ঠের কাছে নিজের ওষ্ঠ এগিয়ে নিয়ে যায় কিন্তু ছুঁয়ে দেয় না। নিজের ঘন হয়ে আসা শ্বাস ফুস করে ছেড়ে দেয়। এতে যেন হা আরো প্রবলভাবে কেঁপে ওঠে। আশিয়ান হা র ওষ্ঠ থেকে চোখ সরিয়ে তার চোখের দিকে তাকালে দেখতে পায় হা চোখ বন্ধ করে রেখেছে।
কি মনে করে আশিয়ান হা র ওষ্ঠে নিজের ওষ্ঠের পরশ দেয় না। সে হা র দু হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ডুবিয়ে দিয়ে তাকে বেডের সাথে চেপে ধরে। তারপর নিজের মুখ এগিয়ে নিয়ে এসে হা র গলার ভাঁজে লুকিয়ে নেয়। আবারও ছোট্ট ছোট্ট আদরে ভরিয়ে দিতে থাকে তার আদুরে পুতুলটাকে। হা র পুরো মস্তিষ্ক আপাতত খালি হয়ে আছে। না চাইতেও সে তার মনের কথাকে প্রাধান্য দিয়ে আশিয়ানকে আপন করে নিতে চাইছে। চোখ বন্ধ করে সে অনুভব করতে ব্যস্ত হয়ে পড়ে তার স্বামীর দেওয়া গভীর ভালোবাসাগুলো। কয়েক মুহূর্তের জন্য ভুলে গিয়েছে একটু আগে নিজেকে শাসানো সেই কথাগুলো। কিন্তু সে ভুলে গেলেও তার তিক্ত অতীত মনে করিয়ে দেয় তাকে কিছু কথা। হা র বন্ধ চোখের পাতায় ভেসে উঠে তার জীবনের সবচেয়ে নিকৃষ্ট দিনগুলোর একটি দিনের প্রতিচ্ছবি। ক্যান্ডেলের মৃদু আলোয় আচ্ছন্ন থাকা রুমটায় এক রমণী বসে আছে। হাতে তার বর্তমান যুগের সবচেয়ে দামি ফোনগুলোর মধ্যে একটি। ফোনের স্ক্রিনে ভেসে আছে এক সুদর্শন যুবকের ছবি। রমণীটি যুবকটির ছবিতে একবার নিজের ঠোঁটে ছুঁয়ে অদ্ভুতভাবে হাসতে হাসতে বলে, আপনাকে আমার হতে হবে। আপনার লাইফে কে আসলো, কে গেল সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আপনার শেষ ঠিকানা হব আমি। শুধুমাত্র আমি। তার জন্য আমাকে যদি নিজের হাত রক্তিম লাল পদার্থ দিয়ে রাঙাতেও হয় আমি পিছপা হব না। কথাটা বলে রমণীটি ঘরে কাঁপিয়ে হাসতে থাকে। তার এই নিষ্ঠুর বক্তব্য আর উন্মাদের মতো হাসি বলে দিচ্ছে খুব শীঘ্রই এক বিশাল ঝড় আসতে চলেছে। যেই ঝড় নিঃস্ব করে সক্ষম কয়েকটি জীবনকে। সময় এখন রাত 3:30। বিলাসবহুল একটি কক্ষের মধ্যে শুয়ে আছে একজোড়া মাঝবয়সী দম্পতি। রাত পেরিয়ে নতুন সকাল আসছে, কিন্তু তাদের চোখে ঘুমের ও নেই। থাকবেই বা কিভাবে আজ যে তাদের চোখের মণিকে অন্যের ঘরে পাঠিয়ে দিয়েছে তারা সারা জীবনের জন্য। জাভিয়ান বুকে শুয়ে থাকা অর্ধাঙ্গিনীর মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছে। অনুভব করতে পারছে বুকে উপর মাথা রাখা তার ভালোবাসার নারীটি চোখের পানিতে তার বুকের কাছের ফতুয়া ভিজিয়ে ফেলেছে। জাভিয়ানের চোখ দিয়েও অবিরত অশ্রু গড়িয়ে পড়ছে। তার আরেকটা জানকে যে সে আজ কষ্ট দিয়েছে। এখন মনে হচ্ছে মেয়েটাকে নিজের কসম দিয়ে বিয়েটা না দেওয়াই ভালো ছিল। যাওয়ার সময় কেমন অভিমানী টইটম্বুর চোখজোড়া নিয়ে তাকিয়েছিল। অল্প বিস্তর অভিযোগও তো করল। জাভিয়ান এক হাত দিয়ে নিজের চোখ মুছে নেয়। তারপর মাথাটা হালকা উঁচু করে হানিয়ার চুলের উপর ঠোঁট ছুঁয়ে দেয়। হানিয়া জাভিয়ানের স্পর্শে আরও সেটে যায় তার বুকের সাথে। জাভিয়ান নিজের বালিশে মাথা রেখে পুনরায় হানিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আর কেঁদো না হানি। শরীর খারাপ করবে তোমার। একটু ঘুমাও যান। হানিয়া জাভিয়ানের বুকে মুখ গুজে হুহু করে কেঁদে দেয়। জাভিয়ান দুই হাত দিয়ে তাকে জাপটে ধরে। হানিয়া কাঁদতে কাঁদতে বলে, আমি সকাল হলেই আমার মেয়ের কাছে যাব। আপনি দেখেননি, আমার যাওয়ার সময় কেমন অভিমানী চোখ করে তাকিয়েছিল। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে জাভিয়ান। আমরাও আজ ওকে কষ্ট দিলাম। নিজেকে আজ ব্যর্থ মনে হচ্ছে। জাভিয়ান বেশ কিছুক্ষণ চুপ থাকে। হানিয়ার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করে সময় নিয়ে। যখন দেখে হানিয়ার কান্না থেমে গিয়েছে তখন সে মুখ খুলে। জাভিয়ান বলে, আমরা কালই যাব আমার প্রিন্সেসের কাছে। অভিমান করে থাকলে কান ধরে বসে থাকব তার সামনে, যতক্ষণ না অভিমান ভাঙছে ততক্ষণ পর্যন্ত বসে থাকব। দেখবে ওর অভিমান ঠিক পড়ে যাবে। তুমি আর কান্না করো না। আমরা কালই যাব। হানিয়া বলে, জাভিয়ান আশিয়ান কি আমাদের মেয়ের জন্য সঠিক জীবনসঙ্গী হবে? আবারও যদি কষ্ট দেয় আমাদের মেয়েকে? উত্তরে জাভিয়ান বলে, আমার মন কেন জানি বলছে, আশিয়ানই আমাদের জন্য বেস্ট চয়েস হবে। যদি তাও কষ্ট দেয় তাহলে এবার আমি আর ওকে ছেড়ে কথা বলবো না। আমার মেয়েকে কষ্ট দেওয়ার পরিণাম যে কতটা ভয়াবহ সেটা হাড়ে হাড়ে টের পাইয়ে দিব। এবার আমি আর কোন সম্পর্কের তোয়াক্কা করব না। শেষের কথাগুলো জাভিয়ান দাঁতে দাঁত কিরমিরিয়ে বলে।
হানিয়া জাভিয়ানের কথা শুনে কিছুটা আশ্বস্ত হয়। সারাদিনের দৌড়াদৌড়িতে শরীর এমনিতেই ক্লান্ত ছিল, এতক্ষণ ঘুম আসছিল না মেয়ের কথা ভেবে। মনটা বড্ড ছটফট করছিল। এখন স্বামীর থেকে আশ্বাস পেয়ে মনের সব ছটফটানি বিলীন হয়ে যায়। সময়ের ব্যবধানে চোখে নিদ্রাপরি এসে নিজের আসন গ্রহণ করে। আস্তে আস্তে হানিয়া ঢলে পড়ে নিদ্রাপরির কোলে। জাভিয়ান হানিয়ার গভীরভাবে ফেলা নিঃশ্বাসে বুঝতে পারে সে ঘুমিয়ে পড়েছে। জাভিয়ান আরও কিছুক্ষণ হানিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর হানিয়াকে আস্তে করে বালিশে শুইয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। বিড়াল পায়ে হেঁটে ওয়াশরুম চলে যায়। অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। নামাজ শেষ করে সময় নিয়ে দোয়া করে তার সন্তান ও পরিবারের জন্য। মেয়ের দাম্পত্য জীবন যেন সুখের হয় এজন্যই বেশিক্ষণ দোয়া করল। তারপর রুম ছেড়ে বাহিরে আসে। নিঃশব্দে চলে যায় মেয়ের রুমের দিকে। ফজর আজান দেওয়ার আগ পর্যন্ত সেখানেই বসে থাকে। মন খারাপ? জাহান কোন জবাব দেয় না। মনটা তার এতই খারাপ যে প্রিয় রমণীটির সাথেও কথা বলতে মন চাইছে না। কিন্তু তাও ফোন বসে আছে, কেন দিয়েছে সে নিজেও জানে না। মেহরিমা বুঝে নেয় তার প্রিয় পুরুষটির মন ভীষণ খারাপ। খারাপ হওয়ার কারণও তার জানা। লোকটার কলিজার টুকরা বোনটা যে আজ পরের ঘরে চলে গিয়েছে। তারও যে বোনের মতো বান্ধবীর জন্য মনটা খারাপ। কেমন ভাবে বিয়েটা হলো ভেবেই মেহরিমার মনটা আরো খারাপ হয়ে যায়। মেহরিমা আর কোন কথা বলে না আর নাই বা কোন প্রশ্ন করে। চুপ করে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে থাকে। এতেও যেন আলাদা অনুভূতি কাজ করছে। বেশ কিছুক্ষণ পর মেহরিমা বলে, ফোনটা কাটি এখন? ঘুমানো প্রয়োজন আপনার। রাত তো শেষ হওয়ার পথে। স্বল্পভাষী জাহান গম্ভীর গলায় শুধায়, তোমার ঘুম পেলে ঘুমাও কিন্তু ফোন কেটো না। তোমার নিঃশ্বাসের আওয়াজেও আমি আলাদা শান্তি পাই। জাহানের কথা শুনে ফোনের অপর পাশে থাকা মেহরিমা লজ্জায় লাল হয়ে যায়। মেহরিমা বুঝে উঠতে পারে না তার মতো এতিম মেয়েকে লোকটা এত কেন ভালোবাসে। তার কি আছে? কিছুই তো নেই। না আছে ধনদৌলত আর না আছে তেমন আহামরি রূপ। শ্যামরাঙা মেহরিমার মধ্যে এই সুদর্শন ডাক্তার কি এমন পেয়েছে যার কারণে এমন পাগলের মতো ভালোবাসে? প্রশ্নটা গত 1 বছরে বেশ কয়েকবারই করেছে। কিন্তু বিনিময়ে জাহান নিজের ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটিয়ে কথাটা কাটিয়ে চলে গিয়েছে। আজও প্রশ্নটা করার জন্য মনটা আকুপাকু করছে। মেহরিমা দোনামোনা করতে করতে জিজ্ঞেসই করে বসে, একটা প্রশ্ন করতে পারি? আমি তোমায় কেন এত ভালোবাসি, এটাই জানতে চাও তো? মেহরিমা খানিকটা অবাক হয় জাহানের কথা শুনে। লোকটা কিভাবে বুঝল? মেহরিমা জাহানের কথায় সম্মতি দিয়ে বলে, হুম। আজ কি উত্তর পাব? তোমায় ভালোবেসে এক অদ্ভুত প্রশান্তি পাই। শব্দহীন এক সুর বাজে হৃদয়ের গহীনে। কেন পাই, সেই রহস্য তো আকাশে বসে থাকা ওই মালিক জানে। জাহানের থেকে উত্তর পেয়ে মেহরিমার মনে হয় হাওয়ায় ভাসতে থাকে। চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু বিনা অনুমতিতে গড়িয়ে পড়ে। মনে মনে অসংখ্য বার শুকরিয়া জানায় আল্লাহ রাব্বুল আলামিনকে তার মতো একটা এতিমকে সীমাহীন ভালোবাসে এমন একটা মানুষকে দেওয়ার জন্য। বাকি রাতটা জাহান আর মেহরিমা এভাবেই কানে ফোন ধরে বসে থাকে। তাদের মধ্যে নেই কোন ক্লান্তি, নেই কোন বিরক্তি। আছে শুধু ভালোবাসা নামক অদ্ভুত সুন্দর অনুভূতির আনাগোনা। জাইন ভাই আমার ঘুম পাচ্ছে, আমি ফোন রাখলাম। কথাটা বলে আদিবা ফোন কাটতে যাবে তখনই জাইন ধমকে উঠে। এই অসভ্য মাইয়া ফোন কাটলে এখনই তোর বাসায় যাইয়া উঠায় নিয়ে আসমু। জাইনের কথা শুনে আদিবার আর সাহস হয় না ফোন কাটার। মাথার তার কয়েকটা ছেঁড়া এই লোকের। দেখা গেল সত্যি সত্যিই বাসায় এসে একটা গন্ডগোল পাকিয়ে ফেলল। আদিবা কাদো কাদো গলায় বলে, জাইন ভাই ঘুম আসছে তো ভীষণ। আজকের মতো রাখি না। কাল আপনার সামনে বসে বাকি কথাগুলো শুনবনে। আদিবার বারবার ভাই সম্বোধন করাটা জাইনের পছন্দ হয় না।
আবারও একটা ধমক দিয়ে বলে, এই আদিবাসী ভাই কারে বলিস? একটা চটকনা দিয়া দাঁত ফেলায় দিমু তোর। 2 দিন পর তোর বাচ্চার বাপ হব আমি, আর এখন আমারে ভাই ডাকিস? 1 নাম্বারের বিটকেল তুই। আমার বাচ্চাগুলো জানি আমারে বাবা না ডেকে মামা ডাকে, এজন্য তুই এই ফন্দি আটছিস না? আমি তো তোর কুবুদ্ধি ধরে ফেলছি রে ময়না মা। লম্বা একটা ভাষণ শেষ করে জাইন ফুস করে শ্বাস ফেলে। অপর পাশে থাকা আদিবা হতভম্ব হয়ে তার কথা শুনতে থাকে। কেমন শয়তান লোককে সে তার মাসুম মন দিয়েছে এতদিনে বুঝতে পারে। কষ্টে তার পিঙ্ক কালারের বিষ খেতে মন চাইছে। আদিবা নর্মাল ভাবে বলে, আপনার যৎসব বাজে কথা। আচ্ছা একটা কথা বলুন তো। কি? হা, জন্য মন খারাপ করছে না আপনার? আদিবার মুখে হা, নাম শুনে পুনরায় জাইনের মনটা খারাপ হয়ে যায়। বোনটার জন্য তার মন যে কি ভয়াবহ রকমের খারাপ সেটা যদি এই বেয়াদব প্রেয়সী বুঝত তাহলে আর এই প্রশ্নটা করত না। মেয়েটা কেন তাকে বুঝে না? কেন তার প্রতি তার এত অবুঝপানা? অভিমান হয় জাইনের। সেই অভিমান থেকেই বলে বসে, না আমার মন খারাপ করবে কেন? কোন ক্ষেতের মূলা যে তার জন্য আমার মন খারাপ করবে? আমি অনেক খুশি। তুই ফোন রাখো, আমি মোবাইলে পাগলু গান ছেড়ে লুঙ্গি ডান্স দিব। রাখো তুই ফোন। তোরে আর ডিস্টার্ব করব না। নিজের মতো কতগুলো কথা বলে জাইন খট করে ফোনটা কেটে দেয়। আদিবাকে কিছু বলার সুযোগও দেয় না। আদিবা হা করে ফোনটা কানে ধরে বসে থাকে। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।